যে কোনো নীতির ক্ষেত্রেই 5 বছর বা 6 বছর হয়তো খুব একটা বড় সময় নয়, তবে তার মধ্যে তার কিছু কিছু প্রবণতা আমরা বুঝতে পারি। জাতীয় শিক্ষানীতি 2020 29 জুলাই, এই যে আমাদের দেশে একটা নতুন নীতি এলো, তারপরে আজকে 2026-এ দাঁড়িয়ে সেই নীতি আমাদের কতখানি দিল, আমরা কতখানি পেলাম, বা ছাত্রছাত্রীরা এই নীতিকে কিভাবে বুঝবে, মূলত সেই কথা মাথায় রেখে আজকে আমাদের আলোচনা। আজকের আলোচনায় উপস্থিত রয়েছেন অধ্যাপক অমৃত সেন, ইংরেজি বিভাগ এবং অধ্যক্ষ গ্রন্থন বিভাগ, রয়েছেন অধ্যাপক নারায়ণ চন্দ্র মণ্ডল, অধ্যক্ষ শিক্ষা ভবন। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। অমৃতদা, জাতীয় শিক্ষানীতি অনেকগুলো বদল নিয়ে এলো। হয়তো এই বদলটা অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল, কারণ চারিদিকে যে বদলটা ঘটছে, সারা বিশ্বে যে বদলগুলো ঘটছে, সেটার প্রভাব শিক্ষায় আসতে বাধ্য। জাতীয় শিক্ষানীতি সেটাকে কতখানি অ্যাডাপ্ট করতে পারলো? দেখো, এই যে কথাটা তুমি বললে, বিশ্বায়নের পরে এবং প্রযুক্তির বিরাট প্রয়োগের পরে শিক্ষা প্রয়োগও খানিকটা পরিবর্তিত হওয়ার প্রয়োজন দেখা দিল। তখনই শিক্ষানীতির একটা নতুন দিকের প্রয়োজন দেখা দিল এবং আমরা দেখলাম 2019 সালে এই নীতির নির্ধারণ শুরু হলো, 2020 সালে এর প্রয়োগ হলো। এখানে পরিবর্তন দুটো ক্ষেত্রে এলো, স্কুলের শিক্ষার ক্ষেত্রেও এলো এবং ইউনিভার্সিটি বা কলেজ শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও এলো। স্কুলের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? প্রথম দিকে দেখলাম স্বাস্থ্য এবং মানসিক বিকাশ 1, 2 আমরা দেখলাম যে সামগ্রিক উন্নতি, অর্থাৎ প্রযুক্তিগত শিক্ষা এবং এস্থেটিক শিক্ষা, সেটা সম্পর্কে নতুন চিন্তাভাবনা, ভারতীয় জ্ঞান পরম্পরা, অর্থাৎ আমাদের দেশের যে ট্রেডিশনাল নলেজ ছিল, সেই ধরনের নলেজ আমরা কিভাবে নিয়ে আসবো আমাদের ডিকলোনাইজেশনের একটা বড় প্রয়াস হিসেবে। চতুর্থত আমরা যেটা দেখলাম, এবং খুব গুরুত্বপূর্ণ এটা, যে 2030-এর মধ্যে স্কুল শিক্ষায় 30% আমরা জিইআর-এর দিকে যেতে চলেছি, ওটাকে চেষ্টা করা হলো 50% করতে। এবং আমাদের প্রয়াস হচ্ছে 2030-এ হায়ার এডুকেশনের ক্ষেত্রে 30% এবং স্কুল এডুকেশনের ক্ষেত্রে এটাকে 100%-এর দিকে নিয়ে যাওয়া। আচ্ছা, অর্থাৎ আমাদের কিন্তু প্রয়াস হচ্ছে সামগ্রিকভাবে অনেক মানুষকে শিক্ষানীতির মধ্যে নিয়ে আসা এবং তাদের সামগ্রিক বিকাশ এবং পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে আমাদের বাচ্চারা এবং ছেলেমেয়েরা বিশ্বের সঙ্গে এবং এই বিশ্বায়নের প্রচেষ্টার সঙ্গে কিভাবে তারা অ্যামালগামেটেড হবে, এই দেখাটা আমাদের শিক্ষানীতির একটা বড় প্রয়াস ছিল। নারায়ণদা, অমৃতদার কথা সূত্র ধরেই বলি, এই যে স্কুলের ওপর একটা ভীষণ রকম এমফ্যাসিস দেওয়া, যেহেতু একটি ছাত্রের বা ছাত্রীর তার মন তৈরি হচ্ছে একেবারে স্কুলের থেকেই, সেখানে এক তো হচ্ছে তার এই সামগ্রিক তার যে ডেভেলপমেন্ট, এবং বিজ্ঞানের উপর বিশেষ জোর। তার জন্য তাকে উচ্চ বিদ্যালয়ের আঙিনায় যেতে হচ্ছে না, তার আগেই তাকে তার মধ্যে বিজ্ঞান চেতনাকে ইন্ট্রোডিউস করে দেওয়া হচ্ছে। সেটা জাতীয় শিক্ষানীতি কি করে প্রয়োগ করতে শুরু করলো, বা ভাবনাটা কি? এটা খুব সুন্দর একটা বিষয়। আমরা ছোট থেকেই যদি আমাদের পরিবেশ নিয়ে বা আমাদের এই যে সভ্যতা, আজকে আমরা ছোট থেকেই যে গ্যাজেটস ব্যবহার করা, বা আমরা বিভিন্ন রকম ছোট বাচ্চারা মোবাইল দেখতে দেখতে বড় হচ্ছে, টিভি দেখছে, সব কিছুই তারা দেখে অভ্যস্ত। কিন্তু আমরা যদি তাদের মাথায় ঢুকিয়ে দিতে পারি যে এই জিনিসগুলো এলো কী করে, এই যে ভাবনা, ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এই জাতীয় শিক্ষানীতির যে স্কুলের বাচ্চাদের যেগুলো আমরা শেখাচ্ছি, এই ক্রিটিক্যাল থিঙ্কিং ওদেরকে যদি খেলার ছলে বা সহজভাবে যদি আমরা ওদেরকে এগুলো শেখাতে পারি, এর মধ্যে কতগুলো জিনিস আছে। যেমন আমাদের যেটা আমাদের 5+3+3+4, এই যে আমরা মিডল এজটাতে, যেটা বিশেষ করে এই সময় একটু পারসেপশন, এই সময় একটু গ্রহণ করার ক্ষমতা একটু অন্যরকমভাবে, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রথমটা তো প্রফেসর সেন বললেন যে তাদের বিকাশ খেলার চলে তাদের এই অংশগুলো হয়। এই যে মিডল এজটাতে এই সময় আমাদের এআই এবং কোডিং, এই টার্মগুলো হয়তো স্কুলের বাচ্চা বা বিশেষ করে একটা গ্রামের বাচ্চার ক্ষেত্রে একটা অন্য গ্রহের বা অন্য কোথাকারও কিছু টার্ম মনে হতে পারে,
কিন্তু এখন কম্পিউটারটাকে আমরা অস্বীকার করতে পারি না। সেই জন্যে স্কুলে কম্পিউটার শেখানোর ব্যবস্থা করা হয়েছে, জাতীয় শিক্ষানীতির এটা একটা অংশ। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার এক ছাত্রী এখন মুর্শিদাবাদের একটা গ্রামের স্কুলে পড়ায়, বাংলা মিডিয়াম স্কুলে পড়ায়। ওদের স্কুলে 5টা স্মার্ট বোর্ড আছে। অতএব যে খুব একটা অসুবিধার মধ্যে আমরা থাকছি তা নয়। এগুলো আমাদের আরেকটু চেষ্টায় যদি আমরা করতে পারি, তাহলে এই যে কোডিং, এই যে একটা বাচ্চা যখন দেখছে যে আমাদের বিভিন্ন রকম যে ওয়েবসাইট তৈরি হচ্ছে, সে তো কম্পিউটার ব্যবহার করতে তার মাকে দেখছে, বাবাকে দেখছে, বা কোথা থেকেও দেখছে স্কুলে বিভিন্ন রকম যে এই যে ওয়েবসাইট বা বিভিন্ন রকমের অ্যাপ তৈরি হচ্ছে, এই জিনিসগুলো টার্মগুলো তারা শুনছে, তারা দেখছে, তারা খুব ব্লাইন্ডলি। কিন্তু এগুলোও যে করা যায়, সেগুলো যদি আমরা খুব সহজভাবে তাদের শিখিয়ে দিতে পারি, এই জাতীয় শিক্ষানীতিতে এইগুলো বিশেষ করে এগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে, এই কোডিং এবং আমাদের এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এগুলো শুনতে খুব কঠিন মনে হতে পারে, কেননা এগুলো একটু হায়ার এডুকেশনে একটু, বিশেষ করে যখন বড়রা শিখবে তখন নো ডাউট সেগুলো অ্যাপ্লিকেশন কম্পিটিটিভ ওয়ার্ল্ডে তারা যাবে, তারা অ্যালগোরিদম, অঙ্কের বেশি, একটু অঙ্কের জ্ঞানটা তাদের বেশি দরকার। কিন্তু স্কুলের অঙ্কের জ্ঞান বেশি না নিয়েও এগুলো শেখা যায়। সেগুলো এই জাতীয় শিক্ষানীতির এই মিডল এজে এই 6, 7, 8 এই সময়টাতে এগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। এরপরে তো ওরা শিখবেই, যখন বরং ভবিষ্যতে এক লাফে গিয়ে পৌঁছলেই বরং তখন একটু বেশি অচেনা বলে মনে হতে পারে, বরং ছোট থেকে একটু একটু করে পরিচয় করিয়ে দিলে। একটা জিনিস বলছি, যেমন আমি যদি আজকে ইংল্যান্ডে যাই, আমাকে ইংলিশে কথা বলতে হবে, আমি যদি মহারাষ্ট্রে যাই আমাকে মারাঠিতে কথা বলতে হবে, তেমনি আমি যদি কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাই, বিশেষ করে এটা একটা কম্পিউটার শেখানো চাই, কম্পিউটার শিখে সবাই জানি আমরা, যে তখন তাকে কিন্তু একটা কম্পিউটার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ বলতে হবে। এই কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে খুব সহজ কিছু ল্যাঙ্গুয়েজ আছে। পাইথন বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, আমি যদি ওয়েবসাইট তৈরি করি, তেমনি জাভা ল্যাঙ্গুয়েজ আছে, সি আছে, C++। এগুলো যে কোনো খুব প্রাথমিক স্তরে যখন যারা কম্পিউটার শিখতে যায়, এগুলো বাইরে ওরা শেখে, এটা স্কুলের এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইটা দেওয়ার ফলে ওদের এই যে কম্পিউটারের প্রাথমিক জ্ঞানটা যদি হয়, এরপরে কি ওরা বড় যখন হবে ওদের আর কঠিন মনে হবে না। আমি যখন প্রথম কম্পিউটার শিখি, আমি আজকে অধ্যাপক, আমার কর্মজীবনের শেষ প্রান্তে উপনীত হয়ে গেছি, তখন আমি কম্পিউটারে হাত দিতে, সুইচ বোর্ডে হাত দিতে ভয় পেতাম। তাহলে এই যে ছোট বাচ্চারা যদি আজকে আমরা তাদেরকে শিক্ষার মাধ্যমে এই ব্যারিয়ারটাকে যদি তুলে দিতে পারি, তারা অনেক দূর এগোতে পারবে এবং তাদের মনের উপরও কোনো চাপ পড়বে না। এইটা একটা মস্ত বড় জিনিস। এছাড়া আরেকটা জিনিস আমি বলে দিই, এই যে পরিবেশ, এই যে আমাদের বিজ্ঞানের মধ্যে যে পরিবেশ চেতনা, বা আরও জিনিস যে কোনটা করলে আমাদের এই যে সভ্যতার সাথে সাথে আমরা কিছু অনেক সংকট তৈরি করি, এই সংকটগুলো থেকেও বেরিয়ে আসার জন্য গ্রিন ইনিশিয়েটিভ কী হতে পারে, যে বাচ্চাদেরকে যদি আমাদের এইগুলো কিন্তু এই স্কুল শিক্ষাতেই আছে, এগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে, এগুলো খুব সুন্দর বিষয়। ঠিক। নারায়ণদার পরিপ্রেক্ষিতে আরেকটা ছোট কথা আমি বলি, সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতিতে আরেকটা জিনিস কিন্তু খুব বড় করে এলো, সেটা হচ্ছে ভোকেশনাল এডুকেশন। ঠিক। দেখো, রবীন্দ্রনাথ কিন্তু অনেক দিন আগে এই কথাটাই বলেছিলেন, যে ধরো সবাই তো আর উচ্চশিক্ষার মধ্যে যাবে না, কিন্তু তাদেরকে স্কুল লেভেল থেকেই আমাদের একটু অন্য ধরনের শিক্ষাও দিতে হবে। এবং ভারতবর্ষ এত বড় একটা দেশ, প্রত্যেক জায়গার নিজস্ব কতগুলো ইকোনমি আছে। আচ্ছা, এবার কীরকম আমরা করতে পারি? ধরো কোথাও একটা মাছ চাষ হচ্ছে, সেখানে কিভাবে সেই চাষটা হতে পারে বাচ্চাদের হয়তো ছোটোবেলা থেকে একটু আইডিয়া দেওয়া হবে। আচ্ছা, কিছু ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম কাঠের কাজের শিক্ষা রবীন্দ্রনাথ দিয়েছিলেন শিক্ষাসত্রে, এই কথাটা বলা হলো। অর্থাৎ বহু সংখ্যক ছেলে মেয়েকে আমরা কিভাবে পরবর্তীকালে শুধু শিক্ষা নয়, একটা কাজের পরিবেশ তৈরি করে দিতে পারি, সেটাও কিন্তু শিক্ষানীতি নির্ধারণ করতে চেষ্টা করছে। এবং ভীষণভাবে এন্টারপ্রেনিয়রশিপের উপরও এটা জোর দেওয়া হচ্ছে। অমৃতা, যেটা নারায়ণদাও বলছিলেন, শেখানোর বিষয়টা, এই যে এতটা বদল এলো, ছাত্রছাত্রীদের কাছে যারা এই বদলটাকে পৌঁছে দেবেন, শিক্ষক, তাদেরও কিন্তু নতুন করে একটা শিক্ষণ পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাদের ওই টিচার্স ট্রেনিং একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেখানে যারা কনভেনশনাল একটা পদ্ধতিতে শিখে এসেছেন, সেই শিক্ষকদের নতুন করে আবার কি করে ওরিয়েন্ট করছে জাতীয় শিক্ষানীতি? হ্যাঁ, এখানে 4টে পর্যায়ে আছে আমরা দেখলাম, বিশেষ করে স্কুলের শিক্ষার ক্ষেত্রে। প্রথম যেটা এলো সেটা হচ্ছে নিপুণ, অর্থাৎ ছেলে মেয়েদের একটা ফাউন্ডেশনাল
লিটারেসি এবং নিউমেরিক্যাল এবিলিটির ট্রেনিংটা কিভাবে দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু এনসিইআরটি কি করলো, তারা নানান রকম ম্যানুয়াল তৈরি করলো। নানানদা যে কথাটা বলছিলেন প্রফেসর মণ্ডল, যে এই ধরো প্লে মেথডটাকে কিভাবে ব্যবহার করা যাবে, অর্থাৎ তুমি ছেলে মেয়েদের একটু বাইরে নিয়ে গেলে এবং তুমি বললে ওইটা গাছ, ওইটা ফল, এইভাবে তুমি ল্যাঙ্গুয়েজ শিক্ষা দিচ্ছ। রবীন্দ্রনাথ তাই করেছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু ভার্ব দিয়ে ইংরেজি শেখাতেন। হ্যাঁ, এবার প্লে মেথডটা, আচ্ছা এইবারে নিপুণের সাথে এলো যে এটা তুমি শেখাবে কিভাবে, সেইটার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা হলো, দীক্ষা প্ল্যাটফর্ম। এবং তারও পরে এলো যে এই কথাটা হচ্ছে যে প্রফেসর মণ্ডল যেটা বলছেন যে তোমার কতগুলো বেসিক ইনফ্রাস্ট্রাকচার লাগবে। সুতরাং পিএম শ্রী কতগুলো স্কুল তৈরি করা হচ্ছে, অর্থাৎ জেলায় হয়তো একটা স্কুল আছে যেখানে এই যেটাকে বলা হচ্ছে এখন অটল টিঙ্কারিং ল্যাব। তুমি একটা প্রযুক্তিগত শিক্ষা করতে গেলে তো কতগুলো তোমার ধরো ইনস্ট্রুমেন্টের দরকার, সেই ইনস্ট্রুমেন্টগুলো সেখানে রইলো, তারা সেখানে গিয়ে টিঙ্কার করলো, তারা দেখলো, হাতে কলমে শিখলো। বিজ্ঞানের ধরো একটা মাইক্রোস্কোপ দিয়ে একটা সেল দেখা আর একটা সেল সম্বন্ধে পড়া, এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। অর্থাৎ শিক্ষানীতি আমাদের বলতে চেষ্টা করলো যে আমি তোমাকে এক ধরনের নতুন শিক্ষা দিতে চেষ্টা করব, তোমরা শিক্ষা দেবে, তোমাদের কাছে আমি কতগুলো জিনিস পৌঁছে দেব। আচ্ছা, আরেকটা যেটা হলো এক্ষেত্রে ইন্টারনেটকে ব্যাপকভাবে যখন আমরা ব্যবহার করতে শুরু করলাম, তখন গ্রাম এবং শহরের যে ডিস্টেন্সটা, ধরো গ্রামের স্কুলের ক্ষেত্রে শিক্ষকদের কাছে লাইব্রেরি নেই, বই নেই, কিন্তু ইন্টারনেটটা হয়তো আছে। তারা সেইটা দেখে এই পোর্টালের মাধ্যমে সমস্ত শিক্ষক কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারে। এইটা আমি বলবো শিক্ষানীতির একটা রেভলিউশনারি অ্যাসপেক্ট, বিশেষ করে স্কুল এডুকেশনে। ঠিক ঠিক, মানে গ্রাম শহরের দূরত্বটা অনেকটা কমানো গেছে। এইবারে আমাদের স্কুল থেকে যদি আরেকটু পরের পর্যায়ে আমরা গিয়ে পৌঁছই, কলেজ এবং ইউনিভার্সিটি স্তরের ক্ষেত্রে, আমরা কলেজের শিক্ষার ক্ষেত্রে যেটা এতদিন এই যে অনার্স কেন্দ্রিক যে ধারণা ছিল, সেটা একটু বদলে গেল। আমরা মেজর, মাইনর, ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি এই ধরনের কিছু শব্দের সঙ্গে, ইন্ডিয়ান নলেজ সিস্টেমের কথা আপনি বললেন কিছুক্ষণ আগে, এই ধরনের শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত হতে শুরু করলাম। এইবার 11-12 বা 12 পাশ করে একটি ছেলে বা মেয়ে যখন কলেজের এই আঙিনায় গিয়ে পৌঁছচ্ছে, সে কি করে এই বিষয়গুলো নির্বাচন করবে, তার কাছে কতটা স্বাধীনতা রয়েছে? দেখো, তারও আগে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে আমাদের দেশ কিন্তু বিরাট ডিসপ্যারিটির দেশ, মানে গরিব ধনী এই ডিসপ্যারিটিটা রয়েছে। অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে, ধরো আমি 2 বছর পড়লাম, পড়ে আমার পরিবারের ক্ষেত্রে একটা বিপর্যয় নেমে এলো, আমি পড়াশোনা ছেড়ে দিলাম। আমার কিন্তু এর আগে পড়াশোনায় ফিরে যাওয়ার কোনো জায়গা ছিল না। এখন কি হলো, এখন আমরা একটা ব্যাংক অফ ক্রেডিট বলে একটা জিনিসে গেলাম। অর্থাৎ আমি 1 বছরে এক ধরনের ক্রেডিট পেলাম, 2 বছরে এক ধরনের ক্রেডিট পেলাম, 1 বছরের সার্টিফিকেট পেলাম, 2 বছরে ডিপ্লোমা পেলাম, 3 বছরের ডিগ্রি পেলাম। এখন সবাই তো সব কিছু চায় না। ধরো আমাদের দেশে রিসার্চ করতে কতজন চায়, কিন্তু তাদের হয়তো ডিগ্রিটা দরকার এবং একটু হাতে কলমের শিক্ষা দরকার। সে 3 বছর পরে সে বলল, না আমি আর পড়াশোনা করব না, আমি এবার প্রয়োগে চলে যাব, আমি কাজ করব। আচ্ছা, চতুর্থত যেটা করা হলো সেটা হচ্ছে যে আমাদের শিক্ষাটা ছিল কি ভীষণ একটা কোর্স সাবজেক্ট স্পেসিফিক, কিন্তু আমরা বাকি জিনিসগুলো খুব একটা পড়ছিলাম না। এক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি হলো, ধরো আমার একটা ইন্টারেস্ট আছে সায়েন্স নিয়ে, কিন্তু আমার একটা ইন্টারেস্ট আছে মিউজিক নিয়ে, আমি কিন্তু সেটা পড়তে পারছি না। জাতীয় শিক্ষানীতি আমাকে সেই ফ্লেক্সিবিলিটিটা দিল যে আমি এটার সাথে এটা পড়তে পারি। আচ্ছা, এখানে কতগুলো সমস্যাও আছে, সেই সমস্যাগুলোর কথা নিশ্চয়ই আমরা পরে বলবো, কিন্তু এতে কি হলো, মনের জানলাগুলো না খুলে গেল। অর্থাৎ আমাদের শিক্ষাটা ছিল রোট মেমোরি বেসড, এক্ষেত্রে কি হলো, একটু ইনোভেশন বেসডের দিকে আমরা যেতে চেষ্টা করলাম। আচ্ছা, আরেকটা বড় দিক যেটা খুললো সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু রিসার্চের কালচারটা খুব একটা ডেভেলপ করেনি। বিশ্ববিদ্যালয়গুলো পড়ানোর ইনস্টিটিউট ছিল। এখন যেটা হলো সেটা হচ্ছে রিসার্চটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেই চলে এলো। অর্থাৎ 4th ইয়ারে
যারা ভালো রেজাল্ট করছে তারা কিন্তু অনার্স উইথ রিসার্চ করতে পারবে এবং তারপরে রিসার্চে তারা চলে যেতে পারবে। এতে কি হচ্ছে, এতে বিশ্বের যে বড় বড় দেশ যাদের ক্ষেত্রে একটা বড় রিসার্চ কালচার আছে সেইটার সঙ্গে আমরা তুল্যমূল্য হতে চেষ্টা করব। ঠিক, কারণ এইটা ভেবে দেখো 2047 সালে আমরা বিশ্বের 25% অর্থাৎ প্রত্যেক 4 জনের মধ্যে একজন হবে ভারতীয় যে চাকরি এবং ইনোভেশনের চেষ্টা করবে। আমাদের দেশটা তো ছোট দেশ নয়, এটা হিউজ দেশ। আমাদের প্রচুর পরিমাণ অল্প বয়সী ছেলে মেয়ে রয়েছে। তাদের এই পোটেনশিয়ালটাকে আনলক করার জন্য একটা ন্যাশনাল রিসার্চ ফ্রেমওয়ার্ক হচ্ছে, রিসার্চের ক্ষেত্রে কিছু সুবিধে দেওয়া হচ্ছে এবং এই মাল্টিডিসিপ্লিনারিটিতে করায় আমরা খানিকটা ইনোভেশনের দিকেও এগোতে ঠিক পারছি। ঠিক। এই ইনোভেশনের প্রশ্নেই আপনার কাছে আসবো। ইনোভেশন এবং তার সঙ্গে ইন্টার্নশিপের কথাটাও এলো। এই ইন্টার্নশিপ কি খানিকটা ওই রিসার্চের জন্য মনটা তৈরি করে দিচ্ছে বা খানিকটা স্কিল ছেলেমেয়েদের মধ্যে? অনেকটা। বিশেষ করে আমাদের এই হায়ার এডুকেশন ক্লাস 2 এর পরে আমাদের ওই 5+3+3+4 যেটা, তারপরে তারা হায়ার এডুকেশনে ঢুকছে। এখানে আমাদের 4 ইয়ার এটা সিস্টেম। সেখানে 1 বছরের পরে সে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যেতে পারে, 2 বছরের পরে সে ডিপ্লোমা নিয়ে বেরিয়ে যেতে পারে, 3 বছর হলে ডিগ্রি নিয়ে বেরোবে এবং 4 বছর হলে অনার্স উইথ রিসার্চ এটা নিয়ে বেরোবে। তো এই যারা ডিগ্রি নিয়ে বেরোবে তাদের জন্য ইন্টার্নশিপটা কম্পালসারি। তাদের জন্য 120 ক্রেডিটের কোর্স, আর যারা 4 বছর করবে তাদের জন্য 160 ক্রেডিটের টোটাল কোর্স। তো এই 3 ইয়ার বা 4 ইয়ার এই দুটো গ্রুপের জন্য ইন্টার্নশিপ একটা 4 ক্রেডিট ইন্টার্নশিপ হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 120 আওয়ার্স, 120 ঘন্টা মতো তাকে একটা ইট ইজ কাইন্ড অফ রিসার্চ। এবং এইটা ওকে অনেকখানি উন্নত করবে, অনেকখানি এনরিচ করবে, যেগুলো আমাদের বিভিন্ন জায়গাতে আমি বলছি একটা দুটো উদাহরণ দিয়ে। যেমন ইন্টার্নশিপটা নিজের প্রতিষ্ঠানে বা নিজের ডিপার্টমেন্টে করা যাবে না, একই ইউনিভার্সিটির অন্য ডিপার্টমেন্টে করতে পারে। এই বিষয়টা আমাদের জাতীয় শিক্ষানীতি অনেকখানি লিবার্টি দিয়েছে যে যারা শিক্ষা প্রতিষ্ঠান তারা এখানে এই ফাইনাল ডিসিশনটা নেবে কিভাবে কি করবে। এবং এমন অনেক লোকাল গভর্নমেন্ট বডি আছে যারা গভর্নমেন্ট বডিও নয়, তাকেও আমরা নির্বাচন করতে পারি যারা ইন্টার্নশিপটা প্রোভাইড করবে, প্রোভাইডেড তাদের মিনিমাম কিছু ক্রেডিবিলিটি থাকতে হবে এবং যে বিভাগের ছাত্র ওইটা গ্রহণ করবে তার বোর্ড অফ স্টাডিজ, তার পাঠ্যসমিতি সেটাকে গ্রহণ করবে এবং সেই প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয়ের একটা মৌ থাকতে হবে, তবেই তাকে আমরা কোনো এটা নিতে পারবো। তো এই ইন্টার্নশিপ দেওয়ার জন্য আমাদের লিস্ট অফ আমরা আমাদের বিভাগে দিচ্ছি, প্রফেসর সেন ওনাদের বিভাগে দিচ্ছেন। এইরকমভাবে আমরা কি ইন্টার্নশিপ প্রোভাইড করতে পারি। আমাদের ইন্টার্নশিপ কিন্তু অলরেডি, যেমন আমাদের উড়িষ্যার একটা প্রতিষ্ঠান থেকে এখান থেকে তারা এখানে এসে অ্যাপ্লাই করে পেয়েছিল, আমাদের ডিপার্টমেন্ট থেকে তারা ইন্টার্নশিপ নিয়ে চলে গেছে। তাহলে এই যে ইন্টার্নশিপটা হচ্ছে একটা কাইন্ড অফ এটা একটা রিসার্চেরই একটা স্ট্রাকচার, একটা পার্টিকুলার একটা ছোট্ট প্রজেক্ট মতো আমরা এগুলো আমরা ডিজাইন করে রেখেছি। যেমন মাশরুম কাল্টিভেশন, আমি 120 ঘন্টার মধ্যে এমনভাবে আমি ডিজাইন করব সে ওইটা শিখে নিতে পারবে, যেটা বাচ্চাদের জন্য ভোকেশনালের কথা বলছিলেন প্রফেসর সেন। আমরা ইন্টার্নশিপের মধ্যেও ওই কম্পোনেন্টগুলোকেও রাখছি। এছাড়া তেমনি আমাদের কম্পিউটারের কিছু একটা কোর্স, তেমনিভাবে আমাদের যেমন আমি উদ্ভিদবিদ্যা বিভাগের স্টুডেন্ট শিক্ষক, তো আমাদের ছাত্ররা যেমন আমাদের এগ্রিকালচারের কিছু হর্টিকালচার সেখানে তারা কিছু ওখানে শিখে আসে, ওটা খুবই কাজে লাগবে। মৌমাছি পালন এইগুলো, একইভাবে তারা কিছু মলিকুলার বায়োলজি টেকনিক্স, এই মলিকুলার বায়োলজি টেকনিক্সের ফেসিলিটি হয়তো সমস্ত জায়গাতে নেই, এর জন্য হয়তো তাকে বিশেষ কিছু প্রতিষ্ঠানে যেতে হয়, বিশেষ কিছু জায়গায় যেখানে কিছু কস্টলি ইনস্ট্রুমেন্টের দরকার পড়ে, কিছু স্পেশাল কিছু পড়ে। এইগুলোর জন্য অনেক এখন কোম্পানি তৈরি হয়ে যাচ্ছে। কাইন্ড অফ এটাও এখন একটা আমাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করছে। আমাদের ছাত্ররাই যারা পাস করে যাচ্ছে তারা এই কোম্পানিগুলো তৈরি করছে। এবার তারা কিন্তু খুব বেশি ব্যবসা করছে না, তারা এই আমাদের ছাত্রদেরকে ইন্টার্নশিপ প্রোভাইড করার জন্য খুব আন্তরিকভাবে সেগুলো করছে, মিনিমাম লাভ নিয়ে করছে। এরকম মলিকুলার বায়োলজির যেগুলো কলকাতা বেস্ট, সেইখানে
যদি আমাদের এই প্রত্যেক জেলা বা একটা নির্দিষ্ট দূরত্বে যদি এগুলো ছাত্রদের প্রোভাইড করা যেতে পারতো তাহলে হয়তো ভালো হতো। যেটা পরবর্তীকালে কি কি সমস্যা আছে, ইন্টার্নশিপের সমস্ত ইন্টার্নশিপ আমরা সবাইকে দিতে পারি না, এটা একটা সমস্যা। কিন্তু ইন্টার্নশিপ সবাই পায়, আমরা হেল্প করি ছাত্রদের। তেমনিভাবে আমরা পুরো এটা ওয়েবসাইটে দিয়ে দিই কী কী ইন্টার্নশিপ আমরা প্রোভাইড করতে পারি, এবং এই ইন্টার্নশিপটা বিশেষত তাকে এনরিচ করে পরবর্তী রিসার্চে যাওয়ার জন্য, নিজে অনেক কনফিডেন্ট ফিল করে যে আমি পার্টিকুলার একটা জায়গাতে আমি দক্ষ, এবং এই দক্ষতা নিয়ে আমি পরবর্তীকালে এন্টারপ্রেনারশিপ কিছু একটা ডেভেলপ করতে পারি, আমি স্বনির্ভর হতে পারি। এইগুলো তাকে অনেকখানি সাহায্য করে। অমৃতা, প্রতিষ্ঠানের কিছু সীমাবদ্ধতা থাকে, কিন্তু এই যে কলেজ ক্লাস্টারের কথা যখন এনইপি বলছে বা ইনস্টিটিউশনাল কোলাবোরেশনের কথা বলছে, সেটা কি খানিকটা ইন্টার্নশিপের আরও এনরিচ, যেটা নারায়ণদাও বলছিলেন, সেটাকে আরও এনরিচ করতে পারে? একদমই। একটা বড় জিনিস আমাদের দেখতে হবে, যেটা হচ্ছে যে অধিকাংশ কলেজে, যেটা আমাদের বড় সীমাবদ্ধতা এখন স্কুলে এবং কলেজে, মাস্টারমশাইয়ের সংখ্যাটা যথেষ্ট নয়। এর ফলে কি হচ্ছে, ধরো রিসার্চ করাতে গেলে তার তো নিজের রিসার্চ একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে। যেমন কলকাতার অনেক কলেজে দেখা যাচ্ছে যে রিসার্চ করার মতো মাস্টারমশাই হয়তো নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে দেখা গেল যে কলেজে হয়তো 2-3 জন আছেন যাদের পিএইচডি আছে, তাদের ক্ষেত্রে 2-3টে কলেজের ক্লাস্টার করে ভালো ছেলে মেয়েদের নিয়ে তাদের আন্ডারে রিসার্চ করানো, এটা একটা। 2 নম্বর, আমি একটুখানি যেটা প্রফেসর মণ্ডল বলছিলেন, আমাদের সবথেকে বড় সমস্যা যেটা আমরা মাস্টারমশাই হিসেবে দেখছি, যে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে বেরোচ্ছে, কিন্তু তাদের কোর্সের সঙ্গে ইন্ডাস্ট্রি বা চাকরির সম্পর্কটা হচ্ছে না। তাতে কি হচ্ছে, ছেলেমেয়েরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এবার সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ইন্টার্নশিপটা হচ্ছে তাদেরকে একটা পরিচিতি দেওয়া, যে বাইরের জগৎটা কীরকম, কি চাইছে তোমার কাছ থেকে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আরও যেটা একটা ইন্টারেস্টিং জিনিস করা হচ্ছে, সেটা হচ্ছে প্রফেসর অফ প্র্যাকটিস, অর্থাৎ যারা ইন্ডাস্ট্রির মেজর লোক তাদেরকে নিয়ে এসে তারা শিক্ষা দিয়ে আমাদেরকে একটু পরিচিত করাচ্ছে। এবার এই ক্লাস্টারিং, এই জাতীয় শিক্ষানীতি কখন সাকসেসফুল হবে? যখন আমরা কিন্তু একটা কলেজ, একটা বিশ্ববিদ্যালয় এইভাবে ভাববো না, অর্থাৎ আমরা সবাই মিলে ভাববো যে আমরা কিভাবে রিসোর্স পুলিং করতে পারব। এইখানেই ক্লাস্টার কলেজ, ধরো আমার এখানে, ধরো আজকে বোলপুরের কথা বলি, বোলপুরে ধরো আর্টস ফ্যাকাল্টিতে অনেক লোকজন আছেন, সেখানে এসে 3টে কলেজের ছেলেমেয়েরা একটু ক্লাস করে গেল। এখানে একটা স্বয়ং বা মুক্স পোর্টাল দেখানোর জিনিস আছে, স্মার্ট বোর্ড আছে, স্মার্ট ক্লাসরুম আছে, তারা এসে সেই কলেজে একটু ক্লাস করলো, ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং হলো। এইটা যদি না করি, আমাদের মতো দেশে প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে কোয়ালিটি এডুকেশন পৌঁছে দেওয়া প্রায় অসম্ভব। ঠিক ঠিক। এই যে একটা ডাইভার্সিটির কথা বারবার আমাদের কথাতে উঠে এলো, ভারতবর্ষের মতো দেশে সেখানে সিলেবাস তৈরি করাও একটা ভীষণ রকম চ্যালেঞ্জিং টাস্ক, এবং সত্যি দক্ষিণ ভারতের একটা সিলেবাস, এবং তার সঙ্গে হয়তো আমাদের অঞ্চলের, যেহেতু এই আঞ্চলিকতাকেও এনইপি একভাবে গুরুত্ব দিচ্ছে, সেই অঞ্চলের ইতিহাস, সেই অঞ্চলের ভূগোল, এইটাকে কি করে এনইপি অ্যাড্রেস করবে, এই বৈচিত্র্যটাকে? যদি দুজনেই একটু বলেন। এটা একটা অঞ্চলের ভাষা বা আমার অঞ্চলের ভাষার থেকে অন্য অঞ্চলের ভাষা, এই যে ভারতবর্ষের বহুত্ব এবং আবার ইউনিকনেস অফ আ পার্টিকুলার রিজন, এটা কিন্তু প্রায় প্রকট হয়ে গেল আমাদের কাছে। এবং দ্বিতীয়ত যেটা আমাদের করাও দরকার এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেটা চীন করতে পেরেছে, সেটা হচ্ছে ভাষায়, লোকাল ভাষায় টেক্সট বই, অর্থাৎ শিক্ষার মাধ্যম। এটা এনইপির একটা বড় বৈশিষ্ট্য যেটা আমরা বলিনি, সেটা হচ্ছে মাতৃভাষায় শিক্ষা, যেটা কিন্তু আবার রবীন্দ্রনাথ বলে গেছে। 5 পর্যন্ত, ক্লাস 5 পর্যন্ত আছে। সুতরাং এই দূরদৃষ্টিটা, এইটা থাকাটা খুব দরকারি। তাছাড়াও যেটা খুব গুরুত্বপূর্ণ, ধরো হায়ার এডুকেশনে, সেখানেও কিন্তু ক্লাসে সব ছেলে মেয়ে কিন্তু ইংরেজিতে স্বচ্ছন্দ হচ্ছে না। সেখানে যদি আমরা টেক্সট বই প্রোভাইড করতে পারি, তাহলে হয়তো একটা বড় লিপ আমাদের এডুকেশনের পক্ষে সম্ভব। এবং এক্ষেত্রে যেটা মুক্সের কথা এলো, স্বয়ং পোর্টালের কথা এলো, সেটার মধ্যে দিয়েও বোধহয় অনেক ছাত্রছাত্রী এবং শিক্ষকরাও ভীষণভাবে উপকৃত হচ্ছে। স্বয়ং এটা তো সাহায্য করবেই। এছাড়া আমাদের এই যে
এআই বা আমাদের যে কথাটা বলছিলাম, এটা কিন্তু আজকে চ্যাট জিপিটি, আমি কিছু যেটা জানি না, সে দু একটা কিওয়ার্ড আমি প্রোভাইড করলাম, আমাকে একটা সুন্দর একটা ডকুমেন্ট তৈরি করে দিচ্ছে। আমি যদি এরকম কোনো একটা টপিক একটা অন্য ভাষায় আমি সেখান থেকে যদি বাংলায় কনভার্ট করতে চাই, আমি নিজে নিজে এগুলো করতে পারবো। তো এইগুলো কিন্তু বাতিল করার কথা বলেনি। আমাদের যা কিছু প্রোগ্রেস, আমাদের যেমন এটা শান্তিনিকেতনের, আমি স্টুডিওতে বসে কথা বলছি, তো এটা গুরুদেবের জায়গা, তো উনি কিন্তু গ্রহণ করতে বলেছেন যে জিনিসটা আমাদের কাজে লাগবে, যেটা ভালো। তো যদি আমাদের এই এআই যদি আমাদেরকে এই 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 যে কমিউনিকেশন, আমাদের কিন্তু 4টে সি আছে, এটাও একটা আমাদের, যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং, কমিউনিকেশন, কোলাবোরেশন আর ক্রিয়েটিভিটি। আরও 10 বছর যদি পরে দেখি এনইপি আমাদের কোথায় নিয়ে যাবে? আমাদের প্রথমে দেখে নিতে হবে আমরা এই অবধি কী কী চ্যালেঞ্জ ফেস করছি। এক হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের আরও ক্লাসরুম দরকার, শিক্ষক দরকার, শিক্ষক ট্রেনিং আমাদের দরকার, নিজস্ব মাতৃভাষায় আরও বই আমাদের দরকার। এই জিনিসগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি। এবং আরেকটা বড় জিনিস এসছে জানো তো, সেটা হচ্ছে যে বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয় আমাদের এখানে ক্যাম্পাস তৈরি করতে শুরু করেছে। দেখো, আমাদের 70 বিলিয়ন টাকা কিন্তু চলে যাচ্ছে বিদেশে, আমাদের ছেলেমেয়েরা বিদেশে পড়তে যাচ্ছে বলে। সেটাকে যদি আমরা দেশে রাখতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থাও বাড়বে, আমাদের কম্পিট করতে হবে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে, সাথে সাথে আইআইটিরা বাইরে ক্যাম্পাস করছে। ভারতবর্ষকে যদি আমরা সত্যিই বিশ্বগুরু হিসেবে দেখতে চাই, তাহলে আমাদের ট্রেডিশনাল নলেজকেও ইন্টারন্যাশনালাইজ করতে হবে। আমার মনে হয়, দেখো, যেভাবে এআই আসছে, যেভাবে প্রযুক্তি এগিয়েছে, সেখানে 3টে জিনিস যদি করতে আমরা পারি, আমরা কিন্তু অনেক ভালো জায়গায় যেতে পারবো। এক, কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে সরকারগুলোকে এক ওয়েভলেন্থে কাজ করতে হবে। 2, একটু ফিল্যান্থ্রপি দরকার, অর্থাৎ শুধু সরকার এটা পারবে না, মানুষকেও এগিয়ে এসে, যেমন প্রফেসর মণ্ডল যেটা বলছিলেন, ধরো 4জন শিক্ষক এগিয়ে এসে একটা ল্যাবরেটরি সৃষ্টি করে দিলেন একটা জেলায়, সেটাকে একটু দেখভাল করলেন, এইটা করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে যে বাজেটে আমরা এখনো 2.6% অফ দ্য অ্যানুয়াল সেন্ট্রাল বাজেট শিক্ষায় দিচ্ছি, আমাদের আরেকটু বিনিয়োগ দরকার। এটাকেই এনইপি বলছে, সেটাই বোধহয় অনেকগুলো সমস্যাকে অ্যাড্রেস করতে হচ্ছে। 6%-এ আমরা যদি নিয়ে যেতে পারি। আরেকটা হচ্ছে যে ছেলে মেয়েদেরকে কিন্তু বোঝানো, এবং শিক্ষকদেরও বোঝানো দরকার যে সার্থকতাটা কোথায়। তাহলে কিন্তু দেখো, আজকে তো ভারতবর্ষের প্রফেশনাল যারা আছেন, বিশ্বের সব কটা বড় বড় কোম্পানিতে দেখো তারা বসে আছেন। এটা কিভাবে হয়েছে? কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু স্ট্রং, আমরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছি, এই তাকানোটা খুব গুরুত্বপূর্ণ। একদম এই কথাতেই আমরা শেষ করব। আমাদের দুজন আলোচককে অসংখ্য ধন্যবাদ। যে ভবিষ্যতের দিকে তাকিয়ে, শিক্ষা ব্যবস্থা তো এক জায়গায় আটকে থাকে না, প্রযুক্তির যে বদল ঘটছে, আমাদের টেকনোলজি যে প্রতিনিয়ত বদল ঘটে যাচ্ছে, এআই এর কথা এলো, এআইকে শত্রু ভাবলে হবে না, আমাদের বন্ধু করে নিতে হবে। এবং এই সবগুলো বদলের সঙ্গে যদি আমরা মানিয়ে নিতে পারি এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে জাতীয় শিক্ষানীতির মধ্যে হয়তো অনেক বদল ঘটবে, এবং সেই বদলগুলো আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। ভালো থাকবেন সকলে, নমস্কার।